স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মাই ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি তামিম আহমেদ আছি স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে। এখন থেকে আমাদের পারফর্ম করা নতুন গল্পগুলো পাবেন স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেলে, যেটির তত্ত্বাবধানে থাকবেন আমাদের নয়নিকা আপু, এবং পাশাপাশি থাকবে ছোট গল্পগুলো, যেটি সার্বিক তত্ত্বাবধানে থাকবো আমি নিজেই। আমরা আশা করছি আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদের সঙ্গে নিয়মিত থাকবেন। ধন্যবাদ। স্বরূপের মন মায়ায় আর্দ্র হলো। মেয়েটা কত কষ্ট করেছে। সে হাত ধুতে গেল, তখনই ফোনটা বাজলো। স্বরূপ ফোন ধরতে গেল। তনয়ার একটু বিরক্ত লাগলো। খেয়েও তো কথা বলা যেত, এখন নিশ্চয়ই কোনো আকাশ ভেঙে পড়েনি। কিন্তু ওর ভুল ভাঙলো। স্বরূপ ভীষণ উত্তেজিত স্বরে কথা বলছে। তনয়া দৌড়ে গেল শোবার ঘরে। স্বরূপ ততক্ষণে একটা শার্ট গায়ে জড়িয়ে ফেলেছে। ফোনে কাকে যেন বলছে, আমি রওনা হচ্ছি। তনয়া ওর হাত ধরে ফেলল। কোথায় যাবে এখন? মিলির মা স্ট্রোক করেছেন, অবস্থা ভালো না, হাসপাতালে যেতে হবে। আমিও যাই। না না, তুমি গিয়ে কি করবে? কাউকে চেনেও না, তুমি থাকো। অবস্থা ভালোর দিকে গেলেই আমি চলে আসব। আর কোনো অসুবিধা নেই, ভয় পেও না। এই বিল্ডিং খুবই সেফ। তনয়া আর কিছু বলার খুঁজে পেল না। স্বরূপ চলে গেল। টেবিলের খাবারগুলো পড়ে রইল অযত্নে। খাবার মানুষ চলে গেছে। তনয়া অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলো। স্বরূপ এলো না, কোনো ফোনও করলো না, ফোন রিসিভও করলো না। তনয়া যখন খাবারগুলো তুলে রাখছিল তখন ওর চোখে পানি চলে এলো। সে সত্যি ভীষণ যত্ন করে রান্না করেছিল। আবার খারাপও লাগলো নিজের স্বার্থপর চিন্তার জন্য। ওদিকে একজনের মা মরতে বসেছে আর সে খাবার নিয়ে ভাবছে। স্বরূপ ফিরল সকালে। ততক্ষণে অফিসের সময় প্রায় হয়ে এসেছে। মিলিয়াপুর মা কেমন আছেন? ভালো না, শরীর একপাশ প্যারালাইজড হয়ে গেছে, কথাবার্তাও বন্ধ। স্বরূপ দ্রুত গোসল করে তৈরি হয়ে নিল। ততক্ষণে তনয়া নাস্তা বানিয়ে ফেলেছে। স্বরূপ নাস্তার টেবিলের দিকে তাকাতেই হঠাৎ মনে পড়ে গেল গতকাল তনয়া তার জন্য অনেক রান্না করেছিল। সে তনয়ার দিকে করুণ দৃষ্টিতে চেয়ে বলল, সরি তনয়া, কাল কিছু খেতে পারিনি, এখনও সময় নেই একদম। সে টেবিলে বসলো না, শুধু সিদ্ধ ডিম এক গ্লাস দুধ দিয়ে গিলে নিয়ে দৌড় দিল। তনয়ার মনে হয়েছিল গতদিনের মতো একটা চুমু অন্তত কপালে জুটবে, তাও হলো না। গত রাতে ঘুম হয়নি, খাওয়াও হয়নি। এখন আর ভালো লাগছে না, আলস্য ভর করেছে শরীরে। সে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। সারাটা দিন এভাবেই কাটলো তার। দুরিখালা কি করছে আজ দেখলো না। আচ্ছা, সংসারের প্রতি মন কি তবে সংসার করা মানুষটার উপর নির্ভর করে? সম্পর্ক ভালো থাকলে বস্তুগত সুখ পাওয়া যায়, না থাকলে পাওয়া যায় না। কিন্তু তাতে সম্পর্ক তো খারাপ হয়নি, শুধু তনয়ার মন খারাপ হয়েছে। বিকেলের দিকে রূপা এলো তনয়ার সাথে দেখা করতে। সে মূলত মিলির মাকে দেখতে এসেছিল। ওদের বাসা কাছে হওয়ায় চলে এসেছে। রূপা এসে অনেক গল্প করলো, একগাদা গল্প, সব সংসারের। যাওয়ার আগে জিজ্ঞেস করলো, কেমন লাগছে তনু? ভালো। ভালোবাসাবাসি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, কিন্তু তোমার বন্ধু এখনো ভাবে লাভ ইজ এ জাস্ট এ মিথ। ও একটা মাথা মোটা। ঠিক বলেছ। দুই বোন একসাথে হাসলো। তনয়ার মন ভালো হয়ে গেল। রাতে স্বরূপ ফিরল, তবে কিছুক্ষণের জন্যই। আবার রওনা দিল হাসপাতালে, তবে আজ খেয়ে গেল। তনয়া গতকালের রান্নায় গরম করেছিল, কিন্তু খেয়ে স্বরূপ কোনো মন্তব্য করল না। তার মন যেন অন্য কোথাও চলে গেছে। তনয়া অভিমানে অনেক রাত পর্যন্ত জেগে বারান্দায় বসে রইল। স্বরূপের দরজা খোলার শব্দ পেয়ে চুপচাপ বিছানায় গিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। সে জেগে আছে দেখলে নিশ্চয়ই কোনো কথা বলবে। কথা বলার ইচ্ছে এখন আর তার হচ্ছে না। ভোরে স্বরূপ ঘুম থেকে উঠে দেখলো তনয়া বারান্দায় বসে আছে চুপচাপ। এত সকালে উঠে গেছো যে? তনয়া উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, নাস্তা করবে তো? কি খাবে? যা বানাবে তাই। পরোটা করি? তোমার ইচ্ছে। তনয়া উঠে চলে গেল। স্বরূপ প্রতিদিন সকালে ট্রেডমিলে দৌড়ায় আধ ঘন্টা। কয়েকদিন হয়ে গেল নানা ঝামেলায় সেটা বন্ধ হয়ে আছে। সকাল সকাল খানিকটা এক্সারসাইজ করলে দিনটা ভালো কাটে। এক্সারসাইজ করে পরোটা খাওয়া ঠিক হবে না, কিন্তু তনয়া শখ করে বানাচ্ছে যখন সে খাবে। স্বরূপ ব্যায়াম শেষে খানিকটা বিশ্রাম নিয়ে গোসলে ঢুকলো। ততক্ষণে তনয়া টেবিল সাজিয়ে ফেলেছে। সে স্বরূপকে ডাকতে এসে দেখলো স্বরূপ গোসলে গেছে।
তনয়া এই ফাঁকে বিছানা গুছিয়ে ফেলল। সৌরভ বের হলো, তার পরনে সাদা তোয়ালে বাদে আর কিছুই নেই। তনয়া একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ইস, লজ্জা টজ্জা একদম নেই। সৌরভ খেয়াল করলো তনয়া লজ্জা পাচ্ছে। সে জামা কাপড় না পরে ঘরে ঘুরঘুর করতে লাগলো। ভাবটা এমন যেন খুব কাজ করছে, কিন্তু তনয়ার মধ্যে কোনো অনুভূতি দেখা গেল না। এবার সে পেছন দিক থেকে ওর খুব কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কি করছো? স্বরূপের চুলের পানি তনয়ার ঘাড়ে পড়তেই তার শরীর শিরশির করে উঠল, কিন্তু স্বরূপের উপর যে কষ্টটা জমা ছিল সেটা সরে গেল না। অভিমানের বরফ গলল না। সে সরে গেল ওর কাছ থেকে। বেরিয়ে যেতে যেতে বলল, এরপর কিন্তু খাবার সব ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। স্বরূপ কিছুটা আশাহত হলো। সে কি এমন অপরাধ করে ফেলেছে? খেতে বসে এবার খুব প্রশংসা করলো স্বরূপ। পরোটার খুব সুন্দর ভাজা হয়েছে, সেই পারফেক্ট হয়েছে। এত মজার পরোটা সে বহুদিন খায়নি। পরোটার সাথে যে ঝুড়ি ঝুড়ি আলু ভাজি করা হয়েছে সেটাও দারুণ হয়েছে। ডিমটা পারফেক্টলি পোচ হয়েছে, ইত্যাদি। কিন্তু তনয়ের ভাবের কোনো পরিবর্তন হলো না। সেও খেতে বসেছে, চুপচাপ খাচ্ছে। স্বরূপ এবার বলল, অফিস যাবে তনয়া? সারাদিন একা একা বোর হয়ে লাভ কি? অফিসে যাব মানে আমাদের অফিসে বেবি কেয়ার সেকশন আছে। নতুন মায়েরা তাদের ছোট্ট বাচ্চা নিয়ে আসে। আমি তোমাকে নিয়ে যাব। একটা অ্যাপ্লিকেশন করে দেব, অতি সত্বর নিউ ওয়াইফ সেকশন খোলা হোক। তনয়ার হাসি পেলেও সে মুখ কোনো মতে গম্ভীর রেখে বলল, আজ আমি ইউনিভার্সিটিতে যাব। হঠাৎ? তুমি কি ভুলে গেছো আমি পড়াশোনাও করি? তা করো, কিন্তু এতদিন তো যাওনি। তার উপর আগামীকাল আমাদের ফ্লাইট। সেটা তো বিকালে। আমি কিছুটা গোছগাছ করেছি, বাকিটা রাত্রে আর কাল দিনেই হয়ে যাবে। ইউনিভার্সিটিতে যাব নোটস কালেক্ট করতে। আবার অনেকদিন গ্যাপ পড়ে গেলে নোটসগুলো পাবো না। কিছু কেনাকাটাও তো আছে। ওখানে তো অনেক শীত কাপড় বেশি করে নিতে হবে। ফেরার সময় মার্কেট হয়ে আসবো। স্বরূপের যেন মনে পড়লো হঠাৎই। আরে তাই তো, কেনাকাটা করার সময় থাকতে পারলে তো ভালো হতো। কিন্তু আজ আবার একটা মিটিং আছে অন্য শাখায়। সেখানে থেকে ফিরতে কটা বাজবে কে জানে। সমস্যা নেই, আমি পারবো। স্বরূপ আর কথা বাড়ালো না। থাকুক মন খারাপ করে, সে আর কী বা করতে পারে। তবুও বের হবার আগে তনয়ার কাছে এসে কপালে চুমু খেলো। তনয়া যেন একটু হাসার চেষ্টা করলো, কিন্তু হাসলো না। দুজনেই বিমর্ষ মুখে বিদায় পর্ব সারল। তনয়ার ইউনিভার্সিটিতে যেতে আর একটু দেরি আছে। সে ভাবলো দুপুরের জন্য টুকটাক কিছু করে রাখবে। মন খারাপ হলেই সে নিজেকে ব্যস্ত করে ফেলে, যাতে ব্যাপারটা আর মনে না পড়ে। স্বরূপ এত কথা না বলে শুধু এই দুদিনের জন্য ছোট্ট করে সরি বললেই কাজ হয়ে যেত। সে চেয়েছিল স্বরূপ বুঝুক তার কেন মন খারাপ হয়েছে, কিন্তু তা না, ফাজলামি টাইপ কথা বলে হাসানোর চেষ্টা। এসবের কোনো প্রয়োজন তো তার নেই। স্বরূপের মিটিং দ্রুতই শেষ হয়ে গেল। 11টার দিকে রওনা দিয়ে দিল নিজের অফিসের দিকে। পথে তনয়ার ইউনিভার্সিটি পড়তেই সে সেখানে নেমে পড়ল। তনয়া হয়তো এখানেই হাতে কিছুটা সময় আছে, ওর সাথে না হয় শপিংয়ে যাওয়া যাবে। খাওয়া দাওয়াও একসাথে করে ফেলে একেবারে লাঞ্চের পর অফিসে যাওয়া যাবে। তনয়াকে ফোন করলো। হ্যাঁ বলো। কোথায় তুমি? ইউনিভার্সিটিতে। কি করো? যা করতে এসেছি। স্বরূপ বলল না সে কাছাকাছি আছে, সারপ্রাইজ দেওয়া যায় একটা। সে দোকান থেকে ডেয়ারি মিল্ক আর কিটক্যাট কিনলো। দুটোর ওপর স্টিক নোট আটকে লিখলো, আই এম সরি। এবার সে ক্যাম্পাসের ভেতর ঢুকলো। ছোট্ট ক্যাম্পাস, কাউকে খুঁজে বের করতে 10 মিনিটের বেশি লাগার কথা নয়। তবে তার 10 মিনিটও লাগলো না। ক্যান্টিনেই দেখা গেল তনয়াকে। স্বরূপ দূর থেকে দেখলো, একটা ছাতা নিচে বসে আছে সে। একা নয়, সাথে একটা ছেলে। দুজন কফি হাতে বসে গল্প করছে। একটু আগেও তনয়া তার সাথে দায়সারাভাবে কথা বলছিল, আর এই ছেলের সাথে কথা বলছে হাসি মুখে। ছেলেটা হয়তো কোনো জোক বলল। তনয়াকে দেখা গেল খিলখিল করে হাসছে। দুজনকে দেখে দূর থেকে মনে হবে কাপল, মানিয়েছেও ভালো। স্বরূপ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। তার মাথা ব্যথা করতে শুরু করেছে। বহুদিন আগের ঘটনা মনে পড়ে যাচ্ছে। আগেও তার সাথে এরকমই হয়েছে। তনয়াকে সে বিশ্বাস করতে শুরু করেছিল, ভীষণ ভরসা করে ফেলেছিল মাত্র কটা দিনেই। অথচ তার মনে রাখা উচিত ছিল, যেখানেই কয়েক বছরের সম্পর্কে থেকেও মেয়েদের বিশ্বাস করা যায় না, সেখানে মাত্র কদিনেই একজনকে এতটা বিশ্বাস করা তার কত বড় ভুল ছিল। সে আসলে একটা গর্ধ।
স্বরূপ দাঁড়িয়ে থাকতে পারছে না, তার মাথাটা ফেটে যাচ্ছে এবার। বুকের ভেতরেও অদ্ভুত শূন্যতা আর হাহাকার। তনয়ার হাসি কাটার মতো বিচ্ছে বুকে। সে যখন চলে যাচ্ছে তখন কয়েক পলকের জন্য তনয়ার দৃষ্টি তার উপর পড়ল। মুহূর্তেই তার মনে হলো এই মানুষটার এরকম মূর্তি সে আগে দেখেনি। চোখ দুটো লাল হয়ে গেছে, ভাবভঙ্গি মারাত্মক। তনয়া কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে চেয়ে রইল। তার পাশে এতক্ষণ জিমি বসেছিল। জিমি ওর সাথে অনার্স করছে, খুব ভালো স্টুডেন্ট, একই সাথে দুর্দান্ত হিউমার। ওর সাথে কথা বলে কেউ না হেসে থাকতে পারে না। হাঁপার ছেলেটার মন একই সাথে খুবই স্বচ্ছ। তনয়ার সাথে তার শুরু থেকেই ভালো বন্ধুত্ব। এখন ওর কাছ থেকেই তনয়া সব নোটস সাজেশন জোগাড় করছে। আজও সেই জন্যই এসেছিল। কিন্তু তনয়ার মন খারাপ দেখে জিমি কাজের চেয়ে বেশি কথা বলছিল, তাকে হাসানোর চেষ্টা করছিল। জিমির মতো মানুষেরও অনেকটা সময় লেগে গিয়েছিল তনয়াকে স্বাভাবিক করতে, কিন্তু আচমকা কি হয়ে গেল জিমিও বুঝল না। তনয়া ব্যাগ বইপত্র ফেলে কোনো কিছু না বলেই এদিকে ছুট দিল। চোখের পলকে কোথায় যেন হারিয়ে গেল। কাউকে দেখেই গেছে সম্ভবত, কিন্তু কে সেটা বোঝেনি। তনয়া যখন গেটের কাছে এসেছে তখন স্বরূপ একটা সিএনজিতে চড়ে বসেছে। তনয়ার দিকে সে আর ফিরেও তাকায়নি। তনয়া অনেকবার ডাকলো, স্বরূপ শুনেও শুনল না। সে ফোন করতে গিয়ে দেখলো ফোন ফেলেই এসেছে। আবারও ফিরে গেল সে। জিমি পেছন পেছন আসছিল। সে জিজ্ঞেস করলো, কি হলো তোর হঠাৎ করে? পরে বলবো। তনয়া দ্রুত ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল, কিন্তু কোথায় যাবে বুঝতে পারল না। তার তখনও স্বরূপের এরকম কাণ্ডের ব্যাখ্যা মাথায় ঢোকেনি। সে কি ওর অফিসে যাবে? কিন্তু যদি দেখা না করে, যদি অপমান করে? তনয়া কিছুক্ষণ সিদ্ধান্তহীনতায় ভুগল। তারপর ভাবলো বাসায় ফিরে যাবে। যাবার পথে অনেকবার সে স্বরূপকে কল করলো, কিন্তু প্রতিবারই স্বরূপ ফোন কেটে দিল। একসময় ফোনটা বন্ধ পাওয়া গেল। বাড়ি ফিরে গোসল করতে ঢুকলে মাথাটা একটু ঠান্ডা হলো তনয়ার। শাওয়ারের পানি ঝরঝর করে তার মাথায় পড়ছিল। তখনকার দৃশ্যটা ভেসে উঠল চোখের সামনে। স্বরূপকে দেখার আগে সে জিমির কথা শুনে হাসছিল। এটাই কি তবে স্বরূপের খারাপ লাগলো? কিন্তু এত ছোট একটা বিষয় কেন সে রাগ করবে? তারও তো বন্ধু আছে। সেবার গ্রামে গিয়ে সে যে পুরো বিকেল মিলিয়াপুর ছবি তুলে দিল, তাতে কি তনয়া কিছু বলেছে নাকি রাগ করেছে? ওরাও তো গল্প করে, হাসাহাসি করে, তাতে সমস্যাটা কোথায়? এই বাড়াবাড়ির কারণ কি? গোসল করে বের হয়ে তনয়া অনেকক্ষণ কাঁদল। কিছুই ভালো লাগছে না। এলোমেলো ভাবতে ভাবতে একসময় তার সব রাগ গিয়ে পড়ল রূপার উপর। ওর জন্যই এসব হচ্ছে। সেই রূপাকে ফোন করে ইচ্ছে মতো ঝাড়ল, যা মনে এলো সব বলল। রূপা চুপচাপ শুনে গেল। সবটা শোনার পর তনয়া যখন চুপ হলো তখন রূপা বলল, তোর আর স্বরূপের মন মানসিকতা তো আর একরকম হবে না রে। কেন হবে না? এত ছোট মনের কেন হবে একটা মানুষ? এত সন্দেহ প্রবণ লোকের সাথে আমি কিভাবে সারা জীবন থাকবো বলো? রূপা কিছুক্ষণ চুপ থেকে বলল, তনু, তুই পুরো ব্যাপারটা আরেকবার ভেবে দেখ। তোর সাথে কিন্তু এর আগেও দুটো ইনসিডেন্ট হয়েছে, রেল স্টেশনে একটা আর গ্রামে গিয়ে একটা। গ্রামের ঘটনায় স্বরূপ তোকে ব্লেম করতে পারত, কিন্তু করেনি, প্রতিবাদ করেছে। তোকেও কোনো রেস্ট্রিকশনও দিয়ে রাখেনি। ও কি তোর ফোন চেক করে, ফেসবুকের পাসওয়ার্ড চায়? না। তাহলে বোঝ ও তোকে সন্দেহ করে না, কখনো করেনি। তুই ওর সাথে সকালে রাগ দেখিয়েছিস, ও হয়তো তোর রাগ ভাঙাতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখেছে তুই দিব্যি হাসি খুশি আছিস অন্য এক ছেলের সাথে। ব্যাপারটা উল্টোভাবে তোর সাথে ঘটলে তুইও কিছুটা রিয়্যাক্ট করতি। আর ওর ব্যাপারটা কিছুটা হলেও আলাদা। ওর একটা পাস্ট আছে যেটা ওকে খুব ডিপলি এফেক্টেড করে রেখে গেছে। রূপা একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, আমি জানি ব্যাপারটা খারাপ হয়েছে, কিন্তু তবুও বলবো স্বরূপ ছোট্ট মনের না, এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি। তুমি সব সময় তোমার বন্ধুর পক্ষেই কথা বলো। তোমাকে কিছু বলাটাই ভুল। তুমি ওর পক্ষের উকিল, আমারটা বুঝবে কেন? সে রূপাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল। ইচ্ছে করছে বাড়ি চলে যেতে, কিন্তু একটা কিছু মীমাংসা না করে যাওয়াটা কি ঠিক হবে? স্বরূপ দেরিতে ফিরল। ফিরতে ইচ্ছা করছিল না। সারাদিন সে মাথা ব্যথা নিয়ে অনেক কষ্টে কাজ করেছে। এখন আর টিকতে না পেরে ফিরে এসেছে। আর যাওয়ার জায়গাও নেই। বাড়িটা তার একার আস্তানা ছিল। এখন যে এসে জুটেছে তার ওপরেই তার রাগ। বিরক্ত লাগছে সব মিলিয়ে। সে কিছুক্ষণ বেল বাজালো, দরজা খুলল না। বিরক্ত হয়ে চাবি দিয়ে দরজা খুলে ঢুকে গেল সে। সব লাইট জ্বালানো। সে কোথায় ঘাপটি মেরে পড়ে আছে কে জানে।
সব ঘর বাথরুম খুঁজলো স্বরূপ, পেল না কোথাও। তনয়া গেল কোথায়? আজব তো, হাওয়া হয়ে গেল নাকি? শেষ পর্যন্ত তনয়াকে পাওয়া গেল বারান্দায়, তাও ওদের বেডরুমের নয়, সবচেয়ে কোণার ঘরটার বারান্দায় মেঝেতে শুয়ে আছে সে। বারান্দার আলো জ্বালালো স্বরূপ। তনয়া চোখ খুলল না। স্বরূপ উদ্বিগ্ন হয়ে ওর কাছে এসে বসলো। শ্বাস চলছে ওর, মুখটা মলিন, চোখে কান্নার দাগ লেগে আছে। বারান্দায় প্রচণ্ড মশা, এক একটা তনয়ার গায়ে বসে রক্ত খেয়ে ফুলে ফেপে আছে। স্বরূপ ওর কাঁধ ধরে ঝাঁকালো। তনয়া, এই কি হয়েছে তোমার? তনয়া উঠে কয়েক মুহূর্ত কিছু বুঝতে পারল না। সব মনে পড়তে একটু সময় লাগলো তার। সন্ধ্যার দিকে ভীষণ খারাপ লাগায় এখানে এসে বসেছিল। ভালো করে বাতাস দেয় এই বারান্দায়। তারপর হঠাৎ কান্না পেতে থাকলো তার। কাঁদতে কাঁদতে কখন শুয়ে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। দুপুরে খায়নি বলে শরীর আরও ক্লান্ত হয়েছিল। স্বরূপ ওর দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। কি হয়েছে বলবে তো? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তনয়া কয়েক মুহূর্ত স্বরূপের দিকে তাকিয়ে থেকে আচমকা তার বুকে সজোরে ধাক্কা দিল। স্বরূপ অপ্রত্যাশিত আক্রমণে সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। সে হাঁ করে তাকিয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি? তনয়ার রাগ তখন মাথায় চড়ে গেছে। সে চিৎকার করে বলল, তোমার সমস্যা কি? তোমার কি মনে হয় আমি সস্তা মেয়ে? আমি তোমাকে রেখে আরেকজনের সাথে ডেট করতে গিয়েছি? আমার সাথে এরকম কেন করলে তুমি? এত ছোট লোক কেন তুমি? তোমারও তো বন্ধু আছে যাদের জন্য নিজের বউকে একা রেখে রাত বিরাতে ছুটে যাও। আমি কিছু বলেছি? কোনোদিন সন্দেহ করেছি? তাহলে আমার সাথে কেন করলে? এত খারাপ ব্যবহার কেউ আমার সাথে কোনো দিন করেনি। কেউ আমাকে এত কষ্ট দেয়নি, এত কাঁদায়নি। তুমি একটা জঘন্য লোক, একটা। তনয়া আর বলতে পারল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তার চরিত্র নিয়ে সন্দেহ করায়। এটাও কেউ করতে পারে? সে কি স্বপ্নেও ভাবতে পারে ধোকা দেবার কথা? তনয়ার লাল টকটকে মুখ, ফুলে ওঠা নাক, চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি আর ওর দুঃখে ভেঙে আসা চেহারা দেখে স্বরূপের মন ক্রমশ তরল হয়ে এলো। আফসোস হতে লাগলো তার। খুব ভুল হয়ে গেছে। সরল মনের একটা মানুষকে সে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে। তনয়ার জন্য তার এত মায়া লাগলো। তনয়ার কাছে এগিয়ে গেল সে, কাঁধে হাত রাখলো। তনয়া এক ঝটকায় হাত সরিয়ে দিল। একবার, দুবার, তিনবার। স্বরূপ এবার জোর করে দুই হাতে তার মুখটা তুলল, চুমু খেলো ঠোঁটে, ভীষণ আবেগে, অনেকটা সময় নিয়ে। বুঝিয়ে দিতে চাইলেও সে অনুতপ্ত। তনয়াও নরম হয়ে এলো যখন সে বুঝলো অশ্রুকণা শুধু তার চোখ দিয়েই প্রবাহিত হচ্ছে না। শহরটা হঠাৎ তার সব কোলাহল থামিয়ে দিয়েছে। মেঘের আড়ালে এতক্ষণ চাঁদটা ঢেকেছিল, এখন মেঘ কেটে গেছে। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে বারান্দা, ধুয়ে দিচ্ছে সব গ্লানি, অভিমান আর মন খারাপের দিন। সকাল থেকে ভীষণ ব্যস্ত দুজন। তনয়া যতই বলুক সে অনেক কিছু গুছিয়ে রেখেছে, আদতে সে কি গুছিয়েছে স্বরূপ বুঝতে পারল না। তার মনে হলো মেয়েটা গোছানোর নামে অনেক বেশি এলোমেলো করে রেখেছে। ঘন্টা দুয়েক চেষ্টা করে একসময় স্বরূপ হাঁপিয়ে উঠে বলল, মাফ চাই, এবার তুমি আমাকে একা কাজ করতে দাও। কাজ তো বাড়িয়ে দিচ্ছ। আচ্ছা, তুমি ওখানে ওয়াটার হিটার নিয়ে কি করবে? যদি হঠাৎ কফি খেতে ইচ্ছে করে? কোনো দরকার নেই এসব। কফি ওখানে কিনতেই পাওয়া যায়। আর চায়ের দেশে গিয়ে কফি খেতে যাবে কোন দুঃখে? চা খেতেও তো গরম পানি লাগে। চা কিনে খাওয়া যাবে, এসব কেন নেব? আর তুমি এই ব্লাউজগুলো এলোমেলো করে রেখেছো কেন? এর মধ্যে থেকে কোনগুলো নিব বেছে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো শাড়ি অলরেডি প্যাক করে ফেলেছো। আর ওই যে ইনার, ওসবও কি তুমি ম্যাচিং ম্যাচিং নিতে চাও নাকি? তনয়া কিছু না বলেই চুপ করে রইল। মনে মনে বলল, তা তো অবশ্যই, কিন্তু সেটা সরাসরি বললেই তুমি কি প্রশ্ন করবে তা জানা আছে। আচ্ছা, প্যাকিংয়ের বিষয়টা আমি দেখছি। তুমি যেটা ভালো পারো সেটা করো। প্লিজ কিছু বানিয়ে আনো, ক্ষুধায় চোখে অন্ধকার দেখছি। কি খেতে চাও? এনিথিং ইউ ক্যান মেক। তনয়া চলে গেল। শর্টকাটে কি বানানো যায়? আচ্ছা, প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, সাথে ডিম ভাজি করে ফেলা যায়। তনয়া কাজে লেগে গেল। আকাশ আজ মেঘলা, অনেক দিন বৃষ্টি হয় না। আজ তারা চলে যাবে, আজই বৃষ্টি নামবে। রাতে নামলে আর দেখা হবে না। আচ্ছা, ওরা যদি আর না ফিরতে পারে, যদি পথেই কিছু হয়ে যায়? দার্জিলিংয়ে তো অনেক বৃষ্টি হয় শুনেছে।
ওখানে গিয়ে রেইনি ওয়েদার পেলে দারুণ হবে। তনয়া শুধু কক্সবাজারের পাহাড় দেখেছে, আকাশ ছোঁয়া উঁচু পাহাড় বাস্তবে দেখলে কেমন লাগে তারা দেখতে পারবে তো, সাবধানে যাওয়া হবে তো। প্রেশার কুকারের সিটি তাকে বাস্তবে ফিরিয়ে আনে। কী সব আবল তাবল ভাবনা। আচ্ছা, এই ভাবনাগুলো কি শুধু তারই আসে? অন্যরা কি সব কিছু স্বাভাবিকভাবেই ভাবে? সে এক ফাঁকে গিয়ে শোবার ঘরে উকি দিয়ে এলো। সরব আপন মনে কাজ করছে, চোখ মুখ খুব সিরিয়াস। ভাব দেখে লোকে ভাববে পাশের দেশের আক্রমণ থেকে দেশ রক্ষার মতো বিরাট কাজ করেছে। তনয়ার হাসি পেল, কিন্তু সে শব্দ করল না। স্বরূপ আদতেই কতটা সুন্দর সেটা সে হিসেব করতে পারে না, তবে তার চোখে এখন ওকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ বলে মনে হয়। ওর মুখের প্রতিটা ভাঁজ, হাসি, হাত পা নাড়া, কাজ করা, খাবার মুখে তোলা, প্রতিটা ক্ষেত্রে তনয়ার মনে হয় ও এত সুন্দর কেন? নাকি তার চোখে গেছে, কালো জাদু করে ফেলেছে কি না কে জানে। আচ্ছা, কালো জাদুতেই মানুষ বশ হয়, সাদা জাদুতে হয় না? সাদা জাদুটা কি? ভালোবাসা? ভালোবাসা কি? এই প্রশ্নের উত্তর কি তবে হবে ভালোবাসা এক প্রকার জাদু, হাইলি পাওয়ারফুল ম্যাজিক? কুকারের সিটির শব্দ শুনে রান্নাঘরে ঢুকলো তনয়া। খিচুড়ি হয়ে গেছে, এবার সেটা কিছুক্ষণ এমনি রেখে দিতে হবে, ততক্ষণে ডিম ভাজি হয়ে যাবে। কাজের মধ্যে দিয়ে আবারও তার মাথায় এলোমেলো চিন্তা আসতে থাকলো। মা বাবা আসার সময় যদি বৃষ্টি হয়, ওরা আসতে পারবে তো? মা বাবাকে একবার না দেখে গেলে ওর শান্তি লাগবে না। স্বরূপের কথা ভাবে সে, ওর তো বাবাও নেই, আছে এক মা, কেমন করে মা ছেড়ে একা থাকে? অবশ্য গ্রামে কীও বা করবেই বা কী? শাশুড়ি মায়ের স্কুলটা না থাকলে সে নিজেই তাকে নিয়ে আসতো। বাড়িতে একজন অভিভাবক থাকলে ভরসা লাগে, তাদের আর কতটুকুই যত্ন করতে হয়, বরং তারাই আরও বেশি খেয়াল রাখে ছেলেমেয়ের। অনেকের শাশুড়ি নিয়ে নানা অভিযোগ শুনে তনয়ার ভয় হতো, তার শাশুড়িও অমন দজ্জাল হলে। কিন্তু স্বরূপের মায়ের মতো ভালো মানুষ দজ্জাল হতে পারবে কি? ব্যথার অনুভূতি মস্তিষ্কে পৌঁছানোর পর তনয়ার এবার হুঁশ ফিরল। হাত কেটে গেছে, কুচি কুচি মরিচের সাথে মিশে যাচ্ছে রক্ত। হাত নাড়াতে নাড়াতে দ্রুত উঠে পড়ল সে, বেসিনের কল ছেড়ে দিয়ে হাত রাখলো প্রবাহিত পানিতে। হাত ভীষণ জ্বলছে, মরিচ লেগেছিল হাতে, চোখে পানি চলে এসেছে তার, রক্ত বন্ধ হচ্ছে না। সে শোবার ঘরে গেল। ফার্স্ট এড বক্স আছে? কেন? বলতে বলতে স্বরূপ পেছনে তাকাতেই তনয়ার হাতে রক্ত চোখে পড়ল। কি হয়েছে? এগিয়ে এলো সে। কেটে গেছে। স্বরূপ দেখলো অনেকখানি কেটেছে। তনয়া ঠোঁট কামড়ে চোখের পানি আটকাবার চেষ্টা করছে। এই মেয়েটা এত নরম, কী করে যে এই কঠিন পৃথিবীতে সারভাইভ করবে কে জানে। সে দ্রুত ফার্স্ট এইড বক্স বের করে আনলো, রক্ত বন্ধ হলে ব্যান্ডেজ লাগিয়ে দিল। এরপর জিজ্ঞেস করলো, তো হাতটা কাটলেন কেমন করে? একা একাই কেটেছে। একা একা কেমন করে কাটে? নিশ্চয় কিছুতে লেগে কেটেছে। ছুরি। কি কাটছিলেন? মরিচ। চলো দেখি। রান্নাঘরে গিয়ে প্রথমেই উৎফুল্ল হয়ে উঠল স্বরূপ। আরে, খিচুড়ি তো আমার প্রিয় খাবার, কিন্তু তনয়া তুমি পেঁয়াজ মরিচ কাটছিলে কেন? ডিম ভাজতে। তো ডিম ভাজে কি তোমার রক্ত মাখা মরিচ দিয়ে করবো, নাকি নতুন করে কেটে নেব? দূর, তুমি রক্ত খাবে কেন? কারণ আমি ভ্যাম্পায়ার, ভুলে গেলে নাকি? তাহলে ব্যান্ডেজ না করে আমার রক্তগুলো খেয়ে নিলেই পারতে। আরে তা কি করে হয়? তুমি হলে আমার রিজার্ভ করা ব্লাড ব্যাংক, যখন খাদ্যের অভাব পড়বে তখন তোমাকে খাবো। ফালতু কথা বন্ধ করবে? না, আমি যে কটা কথা জানি তার অধিকাংশই ফালতু। আমি কি করব? কথা বলতে বলতে স্বরূপ নতুন করে মরিচ কেটে ফেললো। ডিম ভাজা শেষ হলে জিজ্ঞেস করলো, তনয়া, তোমার কাছে দুটো অপশন। এক, চামচ দিয়ে খাবে, সেক্ষেত্রে ডিমটা আমি ভেঙে ছড়িয়ে দেব। আর দুই। স্বরূপ বলছে না দেখে তনয়া অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো, আর দুই কি? আমার হাতে খাবে। তনয়া সব কটা দাঁত বের করে বলল, দুই। দেখো তোমাকে আমি কত যত্ন করি, সব কাজ করে দিই। তোমার বাবা মা জানলে তোমার বদলে তাদের সব প্রপার্টি আমার নামে লিখে দিবেন। তনয়া চোখ কপালে তুলে বলল, একদিন খাইয়ে দিয়ে প্রপার্টি চেয়ে ফেলেছো? না না, ওসব আমার দরকার নেই, উল্টো তাদের প্রপার্টি ফিরিয়ে নিয়ে গেলেও আপত্তি নেই। তনয়া মুখ কালো করে বলল, আমি চলে গেলে তুমি খুশি হবে? আমি মজা করছি তনয়া, তুমি সিরিয়াস হচ্ছ কেন? কিছু মজা শুনতে ভালো লাগে না।
তনয়া রান্নাঘর থেকে চলে গেল। স্বরূপ একটু পর একটা প্লেটে খাবার নিয়ে তার কাছে এলো। তনয়া চুপচাপ বিছানায় বসে আছে। স্বরূপ ডাকলো, খাবার টেবিলে এসো। খাবো না। প্লিজ। খাবো না। একবার খাও, দুপুরে না খেয়ে থেকো। কোনো বাড়ি খাবো না। বেড়াতে যাবে না? না। কি করবে? বাড়ি চলে যাব। আচ্ছা দিয়ে আসবো, আগে খাও। খাবো না। স্বরূপ প্লেট নিয়ে তার পাশে গিয়ে গা ঘেঁষে বসে বলল, খাইয়ে দিচ্ছি তো, আর তোমাকে বাড়িতে দিয়ে আসবো না? এটা তো তোমার বাসা, আমি তোমাকে ফিরিয়ে দিয়ে আসার কে বলো? না হা করো। তনয়া হাঁ করলো। খাবার মুখে নিয়ে মনে হলো সে একটু বেশি আহ্লাদ দিয়ে লোকটাকে মাথায় তুলেছে। কি দরকার ছিল খেয়ে নেয়ার? আর একটু রাগ করে থাকলে আর একটু শিক্ষা হতো। খাওয়া দাওয়া শেষ করে তনয়া ঘর গুছিয়ে ফেলল। স্বরূপ রান্নাঘর গোছাতে গেল। তৈরি হওয়া বাদে আর কোনো কাজ নেই এখন, মা বাবা চলে আসবেন। ফোনটা বাজলো। কার ফোন? তনয়া দেখলো স্বরূপের ফোন বাজছে। মা কল করেছেন। তনয়া রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আছি আম্মা, তোমরা কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো। মা এবার আর কোনো কথা না বলে বেশ উদ্বিগ্ন স্বরে বললেন, স্বরূপ কই? ওকে দাও তো, অনেক জরুরি দরকার। কি হয়েছে মা? মা ওর কথার উত্তর না দিয়ে আবারও বললেন, স্বরূপকে দাও। তনয়া ছুটে গিয়ে স্বরূপকে ফোন ধরিয়ে দিল। স্বরূপ হ্যালো বলতেই মা বললেন, স্বরূপ তুই গ্রামে চলে আয়, আজই রওনা দে। মানে কেন, কি হয়েছে? ঝামেলা হয়েছে, এত বলতে পারবো না, এলে জানতে পারবি। কিন্তু আজ তো বেড়াতে পরেও যাস, এখন এখানে তোকে প্রয়োজন। আসছি। সে ফোন ডেকে দীর্ঘশ্বাস ফেলল। মা এরকম করে বলছেন মানে ভয়াবহ কিছু হয়েছে। সেটা কি? তনয়া ওকে ঠেলা দিল। কি হয়েছে? স্বরূপের খুব খারাপ লাগছিল তনয়াকে কথাটা বলতে। বেচারি এত আশা করে আছে, কবে থেকে এই হানিমুন প্ল্যান করা, অথচ তনয়া ওর মুচড়ে পড়া চেহারা দেখে ভয় পেয়ে গেল। বারবার জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে, কোনো খারাপ খবর? স্বরূপ শেষ পর্যন্ত বলল, সম্ভবত। কি খবর বলেনি, গ্রামে যেতে বলেছে শুধু। আজই? হ্যাঁ। তনয়ার খুব কান্না পেতে লাগলো, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। নিশ্চয়ই ভয়াবহ কিছু হয়েছে। সে জিজ্ঞেস করলো, কখন রওনা দিচ্ছে? তুমিও যাবে? তোমাকে একা যেতে বলেছে? তা না, কিন্তু তুমি তো ঘুরে এলে সেদিনও। এবার তো ঘুরতে নয়, কাজে যাচ্ছি। তুমি কি আমাকে নিতে চাও না? তুমি যেতে চাইলে আমার আপত্তি নেই। স্বরূপ একটু পরে কি একটা কাজে বাইরে গেলে তনয়া নিজের মাকে ফোন করে আসতে নিষেধ করে দিল। মা কারণ জিজ্ঞেস করতেই কেঁদে ফেলল। বেশ কিছুক্ষণ এক নাগারে কাঁদল সে। মা সান্ত্বনা দিয়ে গেলেন, অনেক কথা বুঝিয়ে বললেন। একটা সময় তনয়ার মন খারাপ কমে এলো। মায়ের সাথে কথা বললে সত্যিই দুঃখ কমে যায়। এবার তার দুশ্চিন্তা হতে শুরু করলো। কি হয়েছে ওখানে যে এত জরুরি তলব? ট্রেনে যেতে যেতে তনয়া নির্নিমেষ চেয়েছিল অন্ধকারের দিকে। স্বরূপ ঘুমিয়ে পড়েছে, বলা চলে মাঝরাতে পুরো ট্রেন ঘুমিয়ে আছে, শুধু সে একা নির্ঘুম। স্বরূপের হঠাৎ ঘুম ভাঙল। সে তনয়ার বিষণ্ণ চোখের দিকে তাকিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেলল। ওকে এক হাতে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, তনয়া, আমি তোমাকে খুব দ্রুত বেড়াতে নিয়ে যাব, আই প্রমিস। ওরা যখন পৌঁছলো তখন বেশ বেলা হয়ে গেছে। মা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওরা এলে ওদের খাইয়ে বিশ্রাম নিতে বলে স্কুলে চলে গেলেন। বললেন বিকেলে কথা হবে। রাতে ঘুম না হওয়ায় দুজনই ক্লান্ত ছিল। লম্বা একটা ঘুম দিলে ওরা। উঠতে উঠতে দুপুর গড়ালো। তনয়া উঠে জানালার পাশে বেশ কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থাকলো। ওদের জানালা দিয়ে কিছু দূরে চাষের জমি দেখা যায়। জমির ওপর দিয়ে কটা সাদা বক উড়ে গেল। বিকেলের রোদে প্রকৃতির নরম আলস্যে ডুবে আছে। রাস্তার একধারে আরাম করে একটা কুকুর ঘুমিয়ে আছে। কোনো একটা পাখি ডাকছে মিষ্টি সুরে। সুরটা অচেনা, কিন্তু ভারী সুন্দর। শালিক পাখিও দেখা গেল কয়েকটা। তনয়া গুনল 1 2 3 4, 4 জোড়া শালিক। আজ ওদের কোথায় থাকার কথা ছিল আর ওরা কোথায়? তবু মনটা আরামদায়ক উষ্ণতায় বেশ ভালো লাগতে শুরু করেছে। গতদিনের মন খারাপ ভাবটা কেটে গেছে। অঘটনের কোনো আঁচড়া এখনও পর্যন্ত পায়নি। এত শান্ত সুন্দর পরিবেশে এমন কি হতে পারে?
অবশ্য অবিশ্বাসও হয় না তনয়ার। এখানে এসে গতবার কী ভয়ানক অভিজ্ঞতা তার হলো। শরীরটা কেমন ঝিম ধরেছিল ওর। জামা কাপড় নিয়ে গোসলে ঢুকে গেল। মা তাড়াতাড়ি ফিরলেন আজ। ছেলের ঘরের দরজা ভেতরে থেকে বন্ধ। বিকেল হয়ে গেছে, এখনও দুপুরের খাওয়া হয়নি, ঘুমোচ্ছে হয়তো এখনও। তিনি দরজায় টোকা দিলেন। ওর তোরা কত ঘুমাবি? সরপের ঘুম এমনিতেই হালকা হয়ে এসেছিল। মায়ের ডাকে উঠে দরজা খুলল। তনয়া কোথায়? বাথরুমে বোধহয়। ও, তুইও ফ্রেশ হয়ে খেতে আয়। সরব মায়ের হাত ধরে খাটে বসিয়ে বলল, কি হয়েছে সেটা আগে বলো। মা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, অনেক কিছুই, সংক্ষেপে বলি। তোর চাচা জহির তালুকদারের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। সে বহুদিন আগের কথা, এখনও ধার শোধ হয়নি, বরং সুদে আসলে বেড়ে 12 লক্ষ টাকা হয়েছে। তোর চাচা দিন আনি দিন খাই মানুষ, সে এত টাকা কেমন করে শোধ করবে? শোধ দিতে না পারলে জমি যাবে। অল্প কিছু জমি তো তারই সম্বল। এবার জহির তালুকদার একটা নতুন প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব? তার ছেলে সিরাজের সাথে মিতার বিয়ে দিতে হবে। দিলে সে সব টাকা মাফ করে দেবে। মানেটা সহজ। তোর সাথে গতবার ঝামেলা হয়েছে, তোকে বা তোর বউকে সে কিছুই করতে পারবে না। তোরা শহরে থাকিস, আমাকেও কিছু করতে পারবে না। করলে গ্রামের লোক ছিঁড়ে ফেলবে। তাই আমাদেরই পরিবারের দুর্বল জায়গায় হাত দিয়েছে। মিতা সেদিন তনয়ের সাথেই ছিল বলে ওর ওপরেই আক্রোশ আছে। জহির তালুকদারের মতো লোক 12 লক্ষ টাকা মাফ করে দেবে এমনি এমনি? 1 পয়সাও সে কাউকে ছাড় দেয় না। তুই ভাবতে পারিস বিয়ের পর ওরা মিতার সাথে কি কি করবে? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।